This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, সুপ্রভাত। শুরু করছি আপনাদের সবচেয়ে প্রিয় বাংলা ইউটিউব চ্যানেল এনকে ডিজিটালের প্রভাতী সম্প্রচার থার্ড আই নিয়ে। আজকে আমরা বেশ কিছু কথা বলবো যেটা হয়তো আপনাদের কিছুটা আঘাত দিতে পারে, থমকে যেতে পারেন, কিন্তু কথাগুলো একেবারে বাস্তবসম্মত। নরেন্দ্র মোদীর নিউ ইন্ডিয়া নিয়ে বা মেক ইন ইন্ডিয়া নিয়ে আজ এনডিএ সরকারের 11 বছর পূর্তিতে যদি কিছু কথা আপনাদের না বলি, তাহলে নিজেদের সাংবাদিক সত্তার সাথেই বেইমানি করা হবে। সাংবাদিক সত্তার সাথে আমরা বেইমানি করতে পারবো না, সেটা করা আমাদের পক্ষে সম্ভব নয়। বারবার এই কাজ করবার আমরা একটা পুরস্কার গত পরশু পেয়ে গেলাম ইউটিউব থেকে। এই যে বারবার সরকারের সমালোচনা করি, তার একটা পুরস্কার ইউটিউব আমাদের দিল। যারা আমাদের এপিসোডগুলো নিয়মিত দেখেন, যারা প্রতিদিন দেখেন, তারা নিশ্চয়ই দেখেছেন এই দিন কয়েক আগে প্রধানমন্ত্রীকে বার্তা দেবার উদ্দেশ্যে আমরা একটা এপিসোড হিন্দি ভাষায় করেছিলাম পেহেলগাঁও নিয়ে। সেই এপিসোডের কোথাও কোনো ভিডিও বা অডিও ক্লিপ ব্যবহার করা হয়নি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে শুধু আমাকেই দেখা গিয়েছিল। কোনো কুশব্দ, যেটা আমরা করি না আপনারা জানেন, কোনো খারাপ শব্দ ব্যবহার করিনি, কোনো খারাপ ভাষা ব্যবহার করিনি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে আমিই ছিলাম। সেদিনকে স্টুডিওতে আসতে পারিনি, আমি বাড়ি থেকে ভিডিওটি করেছিলাম। আমাদের যশস্বী প্রধানমন্ত্রীকে কয়েকটি প্রশ্ন করতে এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কিছু প্রশ্ন করতে এসেছিলাম সেই হিন্দি ভিডিওতে। ভাঙা ভাঙা হিন্দি ছিল উচ্চারণে সেই ভিডিওতে ইউটিউব আমাদের প্রথম স্ট্রাইক দিয়েছে। ঠিক শুনছেন, প্রথম স্ট্রাইক আমরা পেয়ে গেলাম ইউটিউব থেকে, এই যে সরকার তাকে প্রশ্ন করার জন্য। এরকম আরও যদি দুটো স্ট্রাইক এনকে ডিজিটালে দেয়, তাহলে চিরতরে এনকে ডিজিটাল বন্ধ হয়ে যাবে। দেশের সরকারকে প্রশ্ন করবার প্রথম পুরস্কার আমরা পেয়ে গেলাম। আশা করছি আরও দুটো স্ট্রাইক এভাবেই সরকারকে প্রশ্ন করার জন্য আমরা খুব শিগগিরই পেয়ে যাব, এবং এনকে ডিজিটালের মুখও বন্ধ হয়ে যাবে চিরতরে। আদৌ কি তা হবে? আমরা ইতিমধ্যে প্রবীর প্লাস নামে আরও একটি চ্যানেল এই আশঙ্কা থেকেই মাসখানেক আগে শুরু করে দিয়েছিলাম। প্রতিদিন বিকেল 5টায় সেখানেও অনুষ্ঠান আনছি আমরা নিয়মিত। তাই এনকে ডিজিটালকে বন্ধ করে দিলেও আমাদের মুখ বন্ধ করা যাবে না। আমাদের এত আর্থিক সামর্থ্য নেই যে এই অকারণ স্ট্রাইকের বিরুদ্ধে আদালতে গিয়ে আইনি লড়াইটা লড়ি। আমাদের এত আর্থিক সামর্থ্য নেই। তাই কিল খেয়ে হজম করা ছাড়া আমাদের কাছে কিছুই করার নেই। তার জন্য কি আমরা সরকারকে প্রশ্ন করা থেকে পিছিয়ে আসব? ভয়ে কুঁকড়ে যাব? সরকারের উমেদারি করে চ্যানেলকে বাঁচানোর মরিয়া চেষ্টা করব? না, আমরা কোনোটাই করব না। সরকারকে প্রশ্নের মুখে দাঁড় করানো আমাদের যে কাজ, সেটাই আমরা করে যাব। এইরকম বেশ কয়েকটা প্রশ্ন আজ আমাদের যশস্বী প্রধানমন্ত্রীকে করতে চাই আজকের অনুষ্ঠানে। দেখুন, নির্বাচন যত এগিয়ে আসে তত প্রতিশ্রুতির বন্যায় মানুষকে প্রভাবিত করতে থাকে বিজেপির ছোট বড় মেজ সব নেতারা। এদের মধ্যে সবচেয়ে অগ্রণী ভূমিকা বরাবরই নিয়ে থাকে নরেন্দ্র মোদী। তিনি সবসময়ই এই প্রচারে সবার আগে থাকেন এবং ধারাবাহিকভাবে একদম কি বলবো, অনর্গল মিথ্যে বলে যান। প্রতি জনধন অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা আসবে, এটা বলেছিলেন উনি। বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে আনা থেকে শুরু করে বছরে 2 কোটি বেকারের চাকরি, বুলেট ট্রেন, 100টা স্মার্ট সিটি, মেক ইন ইন্ডিয়া, নিউ ইন্ডিয়ার গল্পই রয়ে গিয়েছে। তাহলে কি কিছুই হয়নি গত 11 বছরে? না, সেটাও ঠিক না। নতুন আলিশান সংসদ ভবন নির্মাণ হয়েছে, প্রধানমন্ত্রীর জন্য ঝাঁ চকচকে বাড়ি তৈরি হয়েছে, রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ব্যবহারের জন্য প্লেন কেনা হয়েছে যখন করোনায় সারা দেশ জর্জরিত, প্রধানমন্ত্রীর ব্যবহারের জন্য 25 কোটি টাকা দিয়ে দুটো গাড়ি কেনা হয়েছে। এখন আপনি প্রশ্ন করতেই পারেন, সবই তো প্রধানমন্ত্রী নিজের জন্য করেছেন, দেশের মানুষের জন্য কি করেছেন? তিনি নিজের নামে দেশের মানুষের জন্য স্টেডিয়াম করেছেন, এয়ারপোর্ট থেকে টানেল, ব্রিজ, অনেক কিছুই করেছেন। যদিও তা উদ্বোধন হওয়ার কয়েকদিনের মধ্যেই হয় ভেঙে পড়েছে, আর না হয় প্রথম বৃষ্টির জলেই ধুয়ে গিয়েছে। বল্লভভাই প্যাটেলের বিশাল আকার মূর্তি বানিয়েছেন, চীনকে দিয়ে আবার তাও।
সেখানেও জল চুইয়ে পড়তে শুরু করেছে। নতুন সংসদ ভবনেও জল চুইয়ে পড়ছে, দশা একই। ফাঁকা টানেলে হাত নেড়ে উদ্বোধন করতে না করতেই সেই টানেলে জল ভরে গিয়েছে। সম্প্রতি এয়ার ইন্ডিয়ার প্লেন ভেঙে পড়লো গুজরাটে, হেলিকপ্টার ভেঙে পড়লো, পুনায় ব্রিজ ভেঙে পড়লো। এর আগেও একাধিক ব্রিজ ভেঙে পড়েছে, আপনারা দেখেছেন, যা মোদি জমানাতেই তৈরি হয়েছে। কাশ্মীরে চেনাব সেতুর উদ্বোধন করতে গিয়ে দেখা গেল জাতীয় পতাকা হাতে না, হাতীয় পতাকা হাতে, যদিও এটা আমাদের কথা না, হাতীয় পতাকা বলেছে এবিপি আনন্দ। জাতীয় পতাকাকে তারা হাতীয় পতাকা বলতে পারে, কিন্তু আমরা জাতীয় পতাকাই বলবো। কিন্তু এবিপি কেন কোনো চ্যানেলই বলেনি যে এই চেনাব সেতুর সূচনাটা এবং এর 80% অর্থ বরাদ্দ প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর আমলে হয়েছিল। এটা কোনো চ্যানেল বলেনি। আমাদের প্রধানমন্ত্রী এখন আর শুধু আমাদের প্রধানমন্ত্রী নন, প্রায় 180 বারের কাছাকাছি বিভিন্ন দেশে বেড়াতে গিয়ে তিনি এখন স্বঘোষিত বিশ্বগুরু, যার একা প্রচেষ্টার ফলে আমাদের প্রতিবেশীরা তো বটেই, আমেরিকা, কানাডা, ফ্রান্স, ইরান সকলেই আমাদের বিরুদ্ধে চলে গিয়েছে, আর প্রতিবেশীরা তো আছেই। আমেরিকা প্রতি পদে অসম্মানজনক আচরণ করছে ভারতের সাথে, একতরফাভাবে প্রায় জেতা যুদ্ধকে থামিয়ে দিচ্ছে। তবে আমাদের মহান প্রধানমন্ত্রী একটা কাজ খুব দক্ষতার সাথে করেছেন, তা হলো ইসরায়েলের সাথে দারুণ বন্ধুত্ব করেছেন। দেশের বড় বড় নেতাদের ফোনে পেগাসাস নামের নজরদারি সফটওয়্যার ঢুকিয়ে দিয়েছেন এই ইসরায়েলের সাহায্যে। যে ইসরায়েল গাজায় লক্ষ লক্ষ শিশু, নারী সহ নিরপরাধ মানুষকে খুন করেছে, ইসলামিক দেশগুলোর ভূখণ্ড গিলে ফেলতে চাইছে। এখন আমার ইরানের সাথে যুদ্ধ বেঁধেছে ইসরায়েলের। শোনা যাচ্ছে মোদিজির বন্ধু গৌতম আদানির একটা বন্দর তছনছ করে দিয়েছে ইরান। 36,000 কোটি টাকা নাকি মায়ের ভোগে চলে গিয়েছে আদানির। আবার ইরানের বিরুদ্ধে যদি কিছু বলতে হয়, সেটাও পারছেন না মোদিজি। ইরান যদি ভারতের জন্য চাবাহার বন্দরটা বন্ধ করে দেয়, তাহলে তেলের দাম 300 টাকা লিটার হয়ে যাবে, তাহলে গদি চলে যাবে মোদিজি। তাই আমাদের মতো এই কিল খেয়ে হজম করতে হচ্ছে মোদিজিকেও। ভীষণ অসহায় লাগছে আমাদের প্রধানমন্ত্রীকে। দেশের মধ্যে ইডি, সিবিআই, এনআইএ, ইনকাম ট্যাক্সের মতন এজেন্সি অপব্যবহারের ফলে সেটা এখন ভোতা হয়ে গিয়েছে। মহারাষ্ট্র, দিল্লিতে ভুতুড়ে ভোটার দিয়ে নির্বাচন কমিশনের সাথে হাত মিলিয়ে কারচুপিও আজ আর কারুর অজানা নেই। বিধায়ক কিনে নিয়ে নির্বাচিত সরকারকে ফেলে দিয়ে নিজেদের সরকার গঠনের ধান্দাবাজিও মানুষ ধরে ফেলেছে। ফলে প্রায় সব অস্ত্রই প্রয়োগ হয়ে গিয়েছে মোদিজি। হাতে আছে এখন একটাই অস্ত্র, তা হলো হিন্দুত্ব। এই মোক্ষম হাতিয়ার নিয়েই আমরা আলোচনায় ফিরব ছোট্ট একটা বিরতির পর। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর আ মাস্ট ট্রাই। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. ফিল্ম বিরতির পর আপনারা দেখছেন এনকে ডিজিটালের প্রভাতী সম্প্রচার থার্ড আই। দেখুন, ধর্ম এমন একটা অস্ত্র যা দিয়ে দেশের মানুষকে ঘায়েল করা অত্যন্ত সহজ, বিশেষ করে এদেশের মানুষকে। দেশের ধর্মপ্রাণ মানুষ ধর্মকেই তাদের জীবনে প্রাধান্য দেন। তাই যখন মাত্র 28% মুসলমানদের দেখিয়ে 70% হিন্দুত্ব খাতরে মে হ্যায় বলে ভয় দেখানো হয়, তখন 70% হিন্দুদের মধ্যে আবার 50% হিন্দুরা সেটাই বিশ্বাস করতে শুরু করে দেয়। সংখ্যাগুরু হওয়া সত্ত্বেও মুসলমানরা তাদের বাড়িঘর কেড়ে নেবে, তাদের মুসলমান বানিয়ে দেবে, এই ভয় দেখিয়ে, এই জুজু দেখিয়ে দিনের পর দিন তারা কিন্তু ভোটের বৈতরণী পার করে যাচ্ছে। দেশের অর্ধেক মানুষের অশিক্ষা কুশিক্ষাকে হাতিয়ার করে
এই প্রচার চলছে সেই 2014 সাল থেকে। এই ধর্মের সুরসুরির ফাঁদে পা দিয়েছেন দেশের প্রায় 35% আর এই রাজ্যের প্রায় 38% মানুষ। এই রাজ্যের 62% মানুষ এখনো ধর্মের ফাঁদে পা না দিয়ে তথাকথিত অসাম্প্রদায়িক বামেদের ভোট 22.5% ভোট সেটা তারা দিয়েছে। তারা কিন্তু সবাই যে ধর্মের নামে বিজেপিকে ভোট দিয়েছে এমন না। বামেদের যে 22.5% ভোটটা বিজেপিতে গিয়েছে এ রাজ্যে, তারা কিন্তু সবাই হিন্দুত্বে বিশ্বাস করে বা শুভেন্দু অধিকারীকে বড় নেতা মানে এমনটা নয়। এই মানুষগুলো ভোট দিয়েছেন মমতাকে টাইট দিতে। মমতাকে টাইট দিতে বিজেপির পাতা ফাঁদে পা দিয়েছেন এই বামপন্থী মানুষগুলো। আগে রাম পরে বাম করতে গিয়ে ত্রিপুরায় কি অবস্থা হয়েছে সেটা বামপন্থীদের দেখেও শিক্ষা হয়নি। তাই যখন মাথায় টব নিয়ে ঘুরে বেড়ায় শুভেন্দুরা, শিখ সম্প্রদায়ের মানুষের পাগড়িতে জুতো ছুঁড়ে মারে সুকান্ত মজুমদারেরা, বামেরা তখন চুপ করে থাকে। আজ পর্যন্ত বামেদের মুখে মমতা ব্যানার্জির যত সমালোচনা শোনা গিয়েছে তার 10 ভাগের 1 ভাগও কিন্তু বিজেপির বিভাজনের রাজনীতি নিয়ে কিচ্ছু বলতে শোনা যায়নি। তার ফলস্বরূপ বিধানসভাতে 0, লোকসভাতে 0 হাতেই ফিরিয়ে দিয়েছে তাদেরকে মানুষ। তবে বাম নেতাদের সাথে কথা বলে যা মনে হয়েছে এই সাম্প্রতিককালে, তাদের সম্ভবত বিলম্বিত বোধোদয় হয়েছে। তারা বুঝতে শুরু করেছেন যে তাদের ইমিডিয়েট কম্পিটিটর তৃণমূল কংগ্রেস নয়, বরং বিজেপিতে চলে যাওয়া ভোট তারা যদি ফিরিয়ে আনতে না পারেন, আজ থেকে 10 বছর 15 বছর বাদে পলিটিক্যাল সায়েন্সের বইতে লেখা থাকবে বাংলায় কখনো বামপন্থী রাজনীতির লোকেদেরও অস্তিত্ব ছিল। কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতে তারা রাজ্যে সব জায়গাতেই বিজেপির মৃদু সমালোচনা শুরু করে দিয়েছে অলরেডি। কিন্তু মোদিজিকে নিয়ে এখনো তারা সোচ্চার হয়ে উঠতে পারেনি, কারণ আমি জানি না। আর ওদিকে মোদিজিও নিত্য নতুন মিথ্যে বলে চলেছে, নিত্য নতুন। এই নিত্য নতুন মিথ্যে বলার কারণে মোদিজির জনপ্রিয়তা হ্রাস পেয়েছে। রাহুল গান্ধীর জনপ্রিয়তা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। সাম্প্রতিক একটি সমীক্ষা সেটাই উঠে এসেছে যে রাহুল গান্ধীর জনপ্রিয়তা বাড়ছে আর মোদির জনপ্রিয়তা কমছে। তো এই যে দিনের পর দিন মিথ্যেবাদিতা এবং সারা বিশ্বের কাছে বিশ্বগুরু হওয়ার প্রবণতা, ফলে সমস্ত প্রতিবেশী দেশ তো বটেই, আমেরিকা, কানাডা, চীন, এমনকি ইরান, এইসব দেশগুলোর সাথে আমাদের কিন্তু শত্রুতা তৈরি হয়ে গিয়েছে। একমাত্র বন্ধুত্ব আছে ইসরায়েলের সাথে, একমাত্র বন্ধুত্ব। আর ইসরায়েলের সাথে বন্ধুত্বের কারণে আমাদের ইসলামিক দেশগুলো আমাদের বিপক্ষে চলে যাচ্ছে, আমাদের পক্ষে তারা থাকছে না। ফলে এই যে পাকিস্তানের সাথে যে পেহেলগাঁওয়ের পর যে প্রতি আক্রমণ হলো, তাতে ভারতের পক্ষে যত দেশ দাঁড়িয়েছে তার থেকে অনেক বেশি দেশ দাঁড়িয়েছে পাকিস্তানের পক্ষে। এবং পাকিস্তানকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, সে IMF এর লোন হোক, ADBর লোন হোক, যে কোনোভাবেই হোক পাকিস্তানকে পুনর্গঠন করার একটা চেষ্টা চলছে পৃথিবীর বিভিন্ন দেশের তরফে। ভারতের দিকে কেউ ফিরেও তাকাচ্ছে না। কারণটা কি? কারণ এই বিশ্বগুরুর অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষার জন্য। এই যে নতুন ভারত, নিউ ইন্ডিয়া গড়তে গিয়ে তিনি কিন্তু নিউ ইন্ডিয়ায় গড়েছেন কাদের? এই আম্বানি, আদানি, যারা একটার পর একটা পোর্ট কিনে নিচ্ছে, একটার পর একটা খনি কিনে নিচ্ছে, দেশের সম্পদগুলো বিক্রি করে দিচ্ছেন নরেন্দ্র মোদী। দীর্ঘ স্বাধীনতার পর থেকে দীর্ঘদিন ধরে যে সম্পদ তিলে তিলে তৈরি হয়েছিল ভারতের, নবরত্ন বলে একটি 9টি কোম্পানি নিয়ে ভারতের গর্ব করার মতন কোম্পানি তৈরি হয়েছিল, সেটা ভারত সরকারের, সে কোম্পানিগুলো চলে যাচ্ছে এই আদানি আম্বানিদের হাতে। কিভাবে যাচ্ছে? তাদের কি এত টাকা আছে? না, তাদের এত টাকা নেই। তারা ব্যাংক থেকে লোন নিচ্ছে, ব্যাংক কাদের টাকা লোন দেয়? আমাদের টাকায়। ব্যাংক থেকে লোন নিচ্ছে, ব্যাংক থেকে লোন নেওয়ার পর সেই টাকা দিয়ে তারা বিভিন্ন সরকারি সম্পদ কিনছে। তারপরে কিছুদিন পর মোদিজি সেই লোনটাকে মুকুব করে দিচ্ছে। অর্থাৎ আমাদের টাকা দিয়েই কিন্তু এগুলো করা হচ্ছে। 2000 টাকার নোট বন্ধ হয়ে গেল, আপনি জানেন তো? 2000 টাকার নোট বন্ধ হয়ে গেল, এর পেছনের কারণটা কি? কোনো কারণ ছিল না। 2000 টাকার নোট আসলে নোটের চিপ লাগানো থাকবে, মাটির 10 ফুট নিচে থাকলেও তা স্যাটেলাইটের মাধ্যমে ট্র্যাক করা যাবে। কত গালগপ্প শুনলেন টিভিতে। তারপরেও 2000 টাকার নোট বন্ধ করে দেওয়া হলো। কেন? 2000 টাকার নোট জাল হচ্ছে। এখন আবার শুনছি 5000 টাকার নোটও জাল হচ্ছে। তো এই জাল নোট আটকাতে পারছে না মোদী সরকার, ফলে 2000 টাকার নোট বন্ধ করে দেওয়া হয়েছে। আপনারা মনে করে দেখুন, যখন নোটবন্দি হয় তখন যেদিন নোটবন্দি হলো তার আগে থেকে বিজেপি নেতাদের কাছে কাড়ি 2000 টাকার নোট দেখা গিয়েছিল।
পরের দিন মানে তারা হাতে ধরতে পারছেন না এত টাকার নোট। সেই টাকা দিয়ে ভারতের প্রায় সমস্ত জেলায় একদম পশ জায়গায় বিজেপি কিন্তু জমি কিনে রেখেছে অফিস বাড়ি করবে বলে তারা জমি কিনে রেখেছে। তারপর সেই 2000 টাকার নোটটা ফেরত নিয়ে নেওয়া হলো। তার মানে জাল নোট দিয়ে কি 2000 টাকা জাল নোট দিয়ে জমি কেনা হয়েছিল? প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। এই নতুন ভারত গড়তে গিয়ে তিনি মেক ইন ইন্ডিয়ার কথা বলেছিলেন যে ভারতে সব জিনিস তৈরি হবে, কিন্তু মেক ইন ইন্ডিয়ার লোগোটা পর্যন্ত চীন থেকে বানিয়ে আনতে হয়েছে। লোগোটা বানানোর মতন শিল্পী নেই আমাদের, লোগোটা বানাতে হচ্ছে চীন থেকে। বল্লভভাই প্যাটেলের মূর্তি হচ্ছে চীনের সহায়তায়, কারিগরি সহায়তায়। বিভিন্ন রকম যন্ত্রাংশ চীন থেকে আসছে। চীন থেকে আমদানি বন্ধ করতে না পারার জন্য ভারতের আন্তর্দেশীয় শিল্প এখন ধ্বংসের মুখে, জিডিপি পড়তির মুখে। এই একটা নতুন ইন্ডিয়া তিনি গড়েছেন। আমরা নাকি চতুর্থ অর্থনীতির দেশ হতে চলেছি। 140 কোটি মানুষ যদি 1 টাকাও রোজগার করে তাহলেও 140 কোটি টাকা হয়। আর এই 140 কোটি টাকা দেখিয়ে বলছে আমরা নাকি চতুর্থ অর্থনীতির দেশ। অথচ এদেশের মানুষ আজও বুভুক্ষ। এদেশের আজও মানুষকে 80 কোটি মানুষকে আজও খাদ্যশস্য দিতে হয়, তা না হলে তারা না খেয়ে মরবে। এদেশের মানুষের আজও কিন্তু সবার বাড়িতে শৌচালয় গড়ে ওঠেনি, সবার মাথার উপর পাকা ছাদ নেই। এমন একটা দেশে আছি সেখানে নাকি চতুর্থ অর্থনীতির দেশ। এই ঢপবাজি দিয়ে কিন্তু নতুন ভারতের স্বপ্ন দেখাচ্ছে। ভোট এসে গিয়েছে বিহারে, ভোট এসে গিয়েছে বাংলায়, ঘন ঘন তারা ডেলি প্যাসেঞ্জারি শুরু করবেন, আর এই নতুন ভারতের ঢপবাজি দিয়ে ভোট নেওয়ার চেষ্টা করবেন। আর আমাদের শুভেন্দুবাবুরা তো আছেনই, তারা মাথায় টব নিয়ে সনাতনী সংকীর্তন করবেন, পাঞ্জাবিদের পাগড়ির ওপর জুতো ছুঁড়ে মারবেন, মুসলমানদেরকে গালাগাল দেবেন। তাই দিয়ে হিন্দু ভোটটা নাকি তারা পাবে। বাংলার হিন্দুরা এতটা বোকা নয়। বাংলার হিন্দুরা সব ধর্মের লোককে সমান সম্মান করতে জানে। এইটা যতদিন না শুভেন্দু সুকান্তরা বুঝছে ততদিন এই রাজ্যে তাদের ভবিষ্যৎ অন্ধকার। আর আগামী লোকসভা নির্বাচনে তারপরে কি হবে আমরা জানি না, কারণ 75 বছর বয়সের গেরোতে আটকে গিয়েছেন নরেন্দ্র মোদী। তাকে হয়তো পদত্যাগ করতে হতে পারে। আর নরেন্দ্র মোদী যদি প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করেন, গুজরাট লবির রমরমা শেষ, নাগপুর লবির রমরমা শুরু হবে। ফলে আদানির ব্যবসা এবং আম্বানিদের ব্যবসা বিশালভাবে ক্ষতিগ্রস্ত হবে। তো আম্বানি আদানি বা যত বড় বড় ব্যবসায়ী আছে তারা চাইছেন নরেন্দ্র মোদী ক্ষমতায় থাক, আর তারা দেশটাকে লুটে পুটে খান। কারণ দুজন দেশ বিক্রি করেন আর দুজন গুজরাটি দেশ কেনেন, এই নীতিতে চলছে। সেই নীতি ভেঙে যেতে পারে যদি নাগপুর লবির কন্ট্রোল চলে আসে কেন্দ্রীয় বিজেপির ওপর। তারা সেটা চাইছে, আর নরেন্দ্র মোদী চাইছে গুজরাট লবিটাই যেন টিকে যায়। ফলে আদানি আম্বানিদের যে মাথার উপর ছাতা সেটা যেন থেকে যায়। এভাবেই নতুন ভারত গড়তে চাইছেন। অথচ বেকারদের চাকরি নেই, মহিলাদের সম্মান নেই। বিভিন্ন রাজ্যে, আমি শুধু পশ্চিমবঙ্গের কথা বলছি না, সমস্ত রাজ্যে মহিলারা রাত বেরোতে ভয় পাচ্ছেন, বেকাররা চাকরি পাচ্ছে না। তবু নাকি নিউ ইন্ডিয়া নাকি গড়ে উঠেছে। আমি জানি না কোথায় নিউ ইন্ডিয়া আপনারা দেখতে পাচ্ছেন, কমেন্ট করে লিখে জানান। এ বেলায় পর্যন্তই। দেখা হবে বিকেল 5টায় প্রবীর প্লাসের বিশেষ অনুষ্ঠানে, আর রাত 8টায় তো থাকছি এক্স ফ্যাক্টর নিয়ে। সকলে ভালো থাকুন, নমস্কার।